আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। ডক্টর প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আপনি কি কথা বলছেন? আমি কাউন্ট ফোস্কাটিন। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। পোয়ারো আর আমার অনেক বন্ধু ও পরিচিত জন আছে। তাদের স্বভাব নেহাতি রীতিবিরুদ্ধ। তাদের মধ্যে নাম করার মতো ডক্টর হওকার আমাদের একজন নিকট প্রতিবেশী এবং পেশায় চিকিৎসক। অমায়িক চিকিৎসকের স্বভাব হল সন্ধ্যায় কোনো এক সময় পোয়ারোর সান্নিধ্যে এসে তার সঙ্গে একটু গল্পগুজব করা। তাছাড়া তার আর একটা বড় গুণ আছে, তিনি পোয়ারোর একনিষ্ঠ ভক্ত। ডাক্তারের আরও গুণ হল সাদাসিধে মানুষ এবং সব রকম সন্দেহের বাইরে তিনি। জুন মাসের গোড়ার এক সন্ধ্যায়, তখন প্রায় 8:30 হবে, পোয়ারোর চেম্বারে এসে হাজির হলেন তিনি। আরাম করে বসার পর তিনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিলেন। তখনকার আলোচনার বিষয়বস্তু ছিল সম্প্রতি আর্সেনিক বিষ প্রয়োগে এক অপরাধীকে গ্রেপ্তার করার সাফল্য নিয়ে। এইভাবে তখন প্রায় 45 মিনিট অতিক্রান্ত। ঠিক সেই সময় আমাদের বসবার ঘরের দরজা ধীরে ধীরে খুলে যেতে দেখা গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একজন মহিলা মাথা নিচু করে ঘরের ভিতর ঢুকল। ও ডক্টর, আপনাকে কে যেন একজন খুঁজছে। সে কি ভয়ঙ্কর কণ্ঠস্বর তার! আমি বাধ্য হয়ে ছুটে চলে এলাম আপনার কাছে। বলতে পারেন একরকম তাড়া খেয়েই চলে আসতে হলো। আমাদের নতুন দর্শনার্থীকে চিনতে পারলাম। ডক্টর হওকারের হাউসকিপার মিস রাইডার। ডাক্তার ছিলেন অবিবাহিত। কয়েকটা রাস্তা ছাড়িয়ে বেশ খানিকটা ভিতরে একটা পুরনো অন্ধকার বাড়িতে তিনি থাকতেন। সাধারণত ধীর স্থির এবং শান্ত স্বভাবের মেয়ে মিস রাইডার, কিন্তু এখন তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা এবং অসংলগ্ন ভাব লক্ষ্য করা গেল। কিরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর! কে সে, আর তার প্রবলেমটাই বা কি? ডাক্তার, আমি একজনের টেলিফোনের কথা বলছি। আমি রিসিভার তুলতেই শুনতে পেলাম সে ভয়ঙ্কর আর্জি। সাহায্য করুন ডক্টর, আমাকে সাহায্য করুন, তারা আমাকে হত্যা করতে চলেছে। তারপরে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। আমি বারংবার জিজ্ঞেস করি, আপনি কে কথা বলছেন? তারপরে ফিসফিসিয়ে এসে বলল, ফোস্কাটিন। হ্যাঁ, এরকমই কিছু একটা নাম হবে, রিজেন্টস কোর্ট থেকে। হঠাৎ ডাক্তার চিৎকার করে উঠলেন, কাউন্ট ফোস্কাটিন! রিজেন্স কোর্টে তার একটা ফ্ল্যাট আছে। না না না, এখনই আমায় যেতে হবে সেখানে। আচ্ছা, কি করতে পারে সেখানে? কি আপনার পেশেন্ট? সামান্য একটু অসুখে গত কয়েক সপ্তাহ আগে আমি তাকে দেখতে যাই। ভদ্রলোক ইটালিয়ান, নির্ভুল ইংরেজি বলতে পারেন। ঠিক আছে, মুছে পড়ো। গুড নাইট, আমি যাই, দেখি। একটু ইতস্তত করলেন তিনি। আপনার মানসিক চিন্তার কথা আমি বেশ উপলব্ধি করতে পারছি। আপনার সঙ্গী হতে পারলে আমি খুব খুশি হব। হাসতে হাসতে পোয়ারো বলল, একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো হেস্টিংস। ঠিক সময়ে আজকাল ট্যাক্সি পাওয়া মুশকিল, তবে শেষ পর্যন্ত একটা ট্যাক্সি ধরলাম। প্রায় সঙ্গে সঙ্গে রিজেন্টস কোর্টের দিকেই ছুটলাম আমরা। রিজেন্টস কোর্টে নতুন নতুন ফ্ল্যাটের ব্লক। সেন্ট জেমস উড রোডের পরেই সেটা। সম্প্রতি ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে।
আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রয়েছে প্রতিটি ফ্ল্যাটে। শূন্য হল, একটা লোককেও দেখা গেল না সেখানে। অধৈর্য হয়ে লিফটের বেল টিপলেন ডক্টর। লিফট এসে পৌঁছতেই ইউনিফর্ম পরিহিত লিফটম্যান সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনারা? 11 নম্বর ফ্ল্যাটে, কাউন্ট ফোস্কাটিনির ফ্ল্যাটে। জানতে পারলাম সেখানে নাকি একটা দুর্ঘটনা ঘটে গেছে একটু আগে। লোকটা স্থির চোখে তাকিয়ে রইল তাঁর দিকে। এ খবর আমি প্রথম শুনলাম। কাউন্ট ফোস্কাটিনির লোক মিস্টার গ্রেভস প্রায় আধ ঘন্টা আগে বেরিয়ে গেলেন, কিন্তু তিনি তো কিছু বললেন না। কাউন্ট কি একাই তার ফ্ল্যাটে আছেন? না স্যার, তার সঙ্গে দুজন ভদ্রলোকও আছেন। তারা কিরকম? আমি আগ্রহ সহকারে জিজ্ঞেস করলাম। আমরা তখন লিফটে চড়ে বসেছি। লিফট ওপরে উঠতে শুরু করছিল 3 তলায়। 11 নম্বর ফ্ল্যাট ছিল সেখানেই। আমি নিজে তাদের দেখিনি স্যার, তবে আমি জেনেছি তারা বিদেশি ভদ্রলোক। 3 তলায় উঠে আসতেই লিফট থামালো সে। লোহার দরজাটা নিজের হাতেই খুলে দিল। লিফটের ঠিক উল্টো দিকে 11 নম্বর ফ্ল্যাট। ছুটে গিয়েই ডাক্তার নিজেই বেল টিপলেন। কোনো উত্তর নেই। ভেতর থেকেও কোনো সাড়া শব্দ আমরা শুনতে পেলাম না। বারবার বেল টিপলেন ডাক্তার। ফ্ল্যাটের মধ্যেই বেলের শব্দ প্রতিধ্বনিত হতে শুনলাম, কিন্তু ভেতর থেকে কোনো জীবন্ত মানুষের কণ্ঠস্বর শোনা গেল না। মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস, বিড়বিড় করে ডাক্তার বললেন। তারপর লিফটম্যানের দিকে ফিরে তাকালেন তিনি। দরজার পাশ কি আছে? হ্যাঁ, নিচে পোর্টারের অফিসে আছে। তাহলে এক্ষুনি তুমি সেটা নিয়ে এসো। আর দেখো, আমার মনে হয় এক্ষুনি আবার পুলিশকে খবর দেওয়া উচিত। পোয়ারো মাথা নেড়ে তাঁর কথায় সায় দিল। একটু পরেই লিফটম্যান ফিরে এলো, তার সঙ্গে ম্যানেজারও সঙ্গে এলো। ম্যানেজার জিজ্ঞেস করল, ইয়েস জেন্টলম্যান, এইসবের অর্থ কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কাউন্ট ফোস্কাটিনির কাছ থেকে টেলিফোনে খবর পাই। ভয়ার্ত কণ্ঠে তিনি জানান যে তিনি আক্রান্ত, মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছেন। এর থেকেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একটু সময় আমাদের নষ্ট করা উচিত হয়নি। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে পকেট থেকে চাবি বার করে 11 নম্বর ফ্ল্যাটের দরজা খুলল ম্যানেজার। তখন আমরা সবাই সেই ফ্ল্যাটে প্রবেশ করলাম। প্রথমে আমরা একটা ছোট 4 চৌকো লাউঞ্জ হল অতিক্রম করলাম। ডান দিকে একটা দরজা অর্ধেক খোলা অবস্থায় দেখা গেল। সেই দিকে আঙুল দেখিয়ে ম্যানেজার বলল, এইটা ডাইনিং রুম। সবার আগে এগিয়ে যায় ডক্টর হকার। আমরা তার পিছু নিয়ে অনুসরণ করলাম। আমরা ঘরে ঢুকতেই আমি হাঁপিয়ে উঠলাম, হাঁ করে শ্বাস নিলাম। গোলাকৃতি একটা টেবিলের মাঝখানে খাবারের কিছু কিছু অংশ পড়ে থাকতে দেখা গেল। 3টে চেয়ার টেবিল ঈষৎ ছড়ানো। দেখে মনে হয় যেন সেইমাত্র চেয়ারে বসা লোকগুলো খাওয়া দাওয়া সেরে উঠে গেছে। এক কোনায় ফায়ারপ্লেসের ডান দিকে একটা বড় আকারের লেখার টেবিল। সেই টেবিল সংলগ্ন একটা চেয়ারের উপর একজন লোক বসেছিল, কিংবা একজন লোকের অবয়ব বলে মনে হল। তার ডান হাতের মুঠোয় রিসিভারটা তখনও ধরা অবস্থায় ছিল, তবে সামনের দিকে তার দেহটা নুয়ে পড়েছিল। পিছন থেকে তার মাথায় প্রচণ্ডভাবে আঘাত করা হয়ে থাকবে, আর সেই অস্ত্রটা খুঁজে পেতে খুব বেশি দূর যেতে হলো না। একটা মার্বেল পাথরের মূর্তি পাশেই মাটির ওপর পড়ে থাকতে দেখা গেল। আততায়ী তার কাজ শেষ করেই সেটা রেখে দিয়ে থাকবে চটজলদি। পাথরের সেই মূর্তির গায়ে রক্তের দাগ লক্ষণীয়। মৃতদেহ পরীক্ষা করে দেখতে ডাক্তারের 1 মিনিটও সময় লাগলো না। পাথরের আঘাতে মৃত্যু। সম্ভবত আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে থাকবে। ভেবে অবাক হচ্ছি, সেই সামান্য কয়েক সেকেন্ড সময়ের মধ্যে শিওরে মৃত্যুর পরোয়ানা নিয়ে কি করেই বা ফোন করলেন তিনি। ডাক্তার বলেন, আমার মনে হয় পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ না সরানোই ভালো।
তবে পুলিশ আসার আগে ম্যানেজারের পরামর্শ মতো ফ্ল্যাটে অনুসন্ধানের কাজটা সারতে ব্যস্ত হয়ে উঠলাম আমরা। খুনিরা যে তখনও পর্যন্ত সেই ফ্ল্যাটে লুকিয়ে থাকতে পারে সেই সম্ভাবনাটা বাতিল করে দিতে হলো প্রথম সিদ্ধান্তেই। কারণ খুন করার পর তাদের প্রথম কাজ হয়ে থাকবে ফ্ল্যাট থেকে সরে যাওয়া। আমরা ডাইনিং রুমে ফিরে এলাম। আমাদের অভিযানে পোয়ারো আমাদের সাথী হয়নি। ফিরে এসে দেখি সেন্টার টেবিলটা এক মনে নিরীক্ষণ করছিল সে। আমি তার সঙ্গে মিলিত হলাম। সুন্দরভাবে পালিশ করা গোলাকৃতি একটা টেবিল, মাঝখানে একটা গামলায় গোলাপ ফুল সাজানো। টেবিলের ওপর সাদা লেসের একটা ম্যাট পাতা ছিল। এক ডিশ ফল সাজানো ছিল টেবিলের ওপর, কিন্তু 3টে শূন্য প্লেট মনে হয় স্পর্শই করা হয়নি। 3টে কফির কাপে সামান্য একটু কফি পড়ে থাকতে দেখা যায়, 2টো ব্ল্যাক এবং অপরটি দুধ মেশানো। 3 ব্যক্তি মদ্যপান করে থাকবে, কারণ কারুকার্য করা একটা বিরাট সুরাপাত্র সেন্টার টেবিলের ওপর তখনও রাখা ছিল। তাতে অর্ধেক মদ তখনও অবশিষ্ট ছিল। তাদের মধ্যে একজন সিগার এবং বাকি 2জন সিগারেট খেয়ে থাকবে, কারণ একটা রূপোর সিগারেটের কেস টেবিলের ওপর তখনও পড়ে থাকতে দেখা যায়, যার মধ্যে তখনও কয়েকটা সিগার এবং সিগারেট অবশিষ্ট ছিল। এই সমস্ত তথ্যগুলো আমি মনে মনে ঝালিয়ে নিলাম, কিন্তু আমি স্বীকার করতে বাধ্য হলাম বর্তমান পরিস্থিতির ওপর এগুলো তেমন কোনো আলোকপাত করতে পারে না। তাই আমি ভেবে অবাক হলাম কেনই বা পোয়ারো এত আগ্রহ নিয়ে এগুলো দেখছিল। থাকতে না পেরে শেষ পর্যন্ত সেই আগ্রহের কারণ জিজ্ঞেস করেই ফেললাম। বন্ধু, একটা ব্যাপার তুমি বুঝতে অক্ষম। আমি এমন একটা কিছু খুঁজছি যা আমি দেখতে পাইনি। কি সেটা? একটু ভুল, এমনকি সেটা একটা খুব ছোট ভুলও হতে পারে খুনির পক্ষে। তারপরেই সে সংলগ্ন রান্নাঘরের দিকে ছুটে গেল। ভালো করে রান্নাঘরটা দেখার পর সে তার মাথা নাড়ল, বলল, মসিয়ে, এখানে খাবার সার্ভ করার পদ্ধতি সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। একটা ছোট দরজার দিকে এগিয়ে গেল ম্যানেজার। সেই দরজাটা দেখিয়ে তিনি বললেন, হ্যাঁ, এই হলো সার্ভিস লিফট। বিল্ডিংয়ের একেবারে উপর পর্যন্ত চলে থাকে এই লিফটটা। এই টেলিফোন মারফত আপনি খাবারের অর্ডার দিতে পারেন। লিফট মারফত সেই খাবারের ডিশগুলো চলে আসবে আপনার কাছে। আর নোংরা প্লেট ডিশগুলো ওই একইভাবে ফেরত পাঠানো হয়। ঘরোয়া দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, বুঝলেন? আর অপরদিকে রেস্তোরাঁর ওই বিরক্তিকর ঝামেলাও এড়াতে পারেন। মাথা নাড়ল পোয়ারো। তাহলে আজ রাতে যেসব প্লেট আর ডিশগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো টপ ফ্লোরের রান্নাঘরে রয়েছে। আপনি অনুমতি দিলে যাব সেখানে? ও নিশ্চয়ই। আপনি যদি তাই মনে করে থাকেন, লিফটম্যান রবার্টস আপনাকে ওপরতলায় পৌঁছে দেবে এবং আপনার পরিচয়ও করিয়ে দেবে। কিন্তু আমার আশঙ্কা গিয়ে কোনো লাভ হবে না আপনার। শয়ে শয়ে প্লেট আর ডিশ তারা পরিষ্কার করছে সেখানে, সব একসঙ্গে মিশে গেছে। 11 নম্বর ফ্ল্যাটের প্লেট আর ডিশ আলাদা করে রাখা থাকে না সেখানে। পোয়ারো তার সিদ্ধান্তে অবিচল থাকে। যাই হোক, আমরা দুজনে সেই রান্নাঘরে গিয়ে হাজির হলাম। 11 নম্বর ফ্ল্যাট থেকে যে লোকটি খাবারের ফরমাশ নিয়ে গিয়েছিল তাকে প্রশ্ন করা হলো। উত্তরে সে বলে, 3 জনের খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, স্যুপ, বিফ আর ভাত। কখন খাবার দিয়েছিলেন? ঠিক 8টার সময়। আমার আশঙ্কা এখন মনে হয় ওগুলো সব ধোয়া হয়ে গেছে। ব্যাড লাক। আমার মনে হয় আপনি নিশ্চয়ই হাতের ছাপ খুঁজছেন। না, ঠিক তা নয়। ওস্কাটিনির আহারের রুচির ব্যাপারে আমি বেশি আগ্রহী। আচ্ছা, তিনি কি সব রকম খাবারে আগ্রহী ছিলেন? হ্যাঁ, তবে প্রতিটি খাবার তিনি কতটা খেয়েছিলেন ঠিক তা আমি বলতে পারবো না। সব প্লেটই তো ধোয়া মোছা হয়ে গেছে, আর সব ডিশই খালি, এইটুকু বলতে পারি। তবে ভাতের ক্ষেত্রে যা একটু ব্যতিক্রম, মানে বেশ খানিকটা ভাত পড়েছিল। ও, পোয়ারো এমনভাবে বলল যেন এই খবরে যথেষ্ট সন্তুষ্ট হলো সে।
শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। বিশ্বের শ্রেষ্ঠ রহস্য উপন্যাস এবং গোয়েন্দা কাহিনী লেখিকা আগাথা ক্রিস্টির লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ ইটালিয়ান নোবেলম্যান। তাঁর সৃষ্ট প্রখর বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো। শ্রোতা বন্ধুদের অনুরোধে কলাকানন হাজির করেছে এরকুল পোয়ারো সিরিজের দ্বিতীয় নিবেদন। এর আগে আপনারা শুনেছেন দ্য কার্নিস মিস্ট্রি। এখন শুনতে থাকুন আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ ইটালিয়ান নোবেলম্যান। 11 নম্বর ফ্ল্যাটে আবার নেমে আসতেই নিচু গলায় পোয়ারো মন্তব্য করল, এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। একটা নির্দিষ্ট পন্থায় সব কাজ করতে লোকটা। তুমি কি খুনির কথা বলছো নাকি কাউন্ট ফোস্কাটিনির? শেষোক্ত ব্যক্তিটি নিঃসন্দেহে নিয়ম মাফিক সব কাজকর্ম করতেন। উত্তরে পোয়ারো বলল, ডাক্তারের সাহায্য চাওয়ার পর তিনি তার আসন্ন মৃত্যুর কথা ঘোষণা করে সতর্কতার সঙ্গে টেলিফোন রিসিভারটা কেমন করে ঝুলিয়ে রেখে গেছেন। স্থির চোখে পোয়ারোর দিকে তাকালাম। তার কথাগুলো আর তার একটু আগের তদন্তের কাজ এখন আমাকে একটা সম্ভাবনার সূত্র যেন পাইয়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি কি তাহলে বিষ প্রয়োগের ব্যাপারে সন্দেহ করছো? মাথার আঘাতটা কি তাহলে একটা অছিলা মাত্র? কোনো কথা বলল না পোয়ারো, শুধু হাসল। আমরা আবার সেই ফ্ল্যাটে পুনঃপ্রবেশ করলাম। উদ্দেশ্য স্থানীয় পুলিশের ইন্সপেক্টর এসেছেন কিনা দেখার জন্য। হ্যাঁ, আগেই দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। আমাদের উপস্থিতিতে তিনি যেন একটু বিরক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের স্কটল্যান্ড ইয়ার্ডের বন্ধু ইন্সপেক্টর জ্যাপকে শান্ত করল পোয়ারো। তার কথার মধ্যে কি জাদু যে ছিল কে জানে। তিনি আমাদের সেখানে থাকার জন্য অনুমতি দিয়েই দিলেন। আমাদের সৌভাগ্য, 5 মিনিটের মধ্যেই একজন মাঝবয়সী ভদ্রলোক দারুণ উত্তেজিত অবস্থায় ঘরে এসে ঢুকল। এরই নাম গ্রেপস। মৃত কাউন্ট ফোস্কাটিনির ভৃত্য এবং পাচক সে। তার বর্ণিত কাহিনী যেমনি রোমাঞ্চকর, আবার তেমনি সারা জাগানো। সে যা বলল তা এই রকম। আগের দিন সকালে দুজন ভদ্রলোক আমার মালিকের সঙ্গে দেখা করতে আসেন। তারা ছিল ইটালিয়ান। বয়স্ক জনের বয়স ওই প্রায় 40। নিজেকে সে সেনার অ্যাসানীয় বলে পরিচয় দেয়। আর একজন বেশ সুবেশ, ওই বছর 24 বয়সের যুবক হবে। তারা আসবে বলে আমার মালিক প্রস্তুত ছিলেন, কিন্তু তারা আসা মাত্রই আমার মালিক আমাকে বাইরে পাঠিয়ে দেন। গ্রেভস এখানে একটু থামল। তার কাহিনীর জেট টানতে গিয়ে বুঝিবা একটু ইতস্তত করল। যাই হোক, অবশেষে স্বীকার করল সে হঠাৎ সেই আগন্তুকের সাক্ষাৎকারের ব্যাপারে তার কেমন যেন সন্দেহ হয়। তাই সঙ্গে সঙ্গে মনিবের হুকুম আর মানল না সে। আড়াল থেকে তাদের আলোচনার বিষয়বস্তু শোনার জন্য কিছুক্ষণ থমকে দাঁড়ায় সেখানে। তবে তাদের আলোচনা চলতে থাকে নিচু গলায়। তার আশা অনুযায়ী সফল হতে পারেনি সে, কিন্তু তারই মধ্যে একটা ব্যাপার তার কাছে স্পষ্ট হয়ে যায়। তাদের সেই আলোচনার বিষয়বস্তু ছিল আর্থিক প্রস্তাবের, এবং তার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকির ইঙ্গিত ছিল বলে তার মনে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের সেই আলোচনার পরিসমাপ্তি ঘটে একটা আপোষ মীমাংসার মাধ্যমে। শেষে একটু গলা চড়িয়ে কথা বলেছিলেন কাউন্ট ফোস্কাটিনি, এবং সেই কথাগুলো বেশ পরিষ্কার শুনতে পায় শ্রোতা গ্রেভস। প্লিজ জেন্টলম্যান, এখন তর্ক করার মতো কোনো সময় আমার হাতে আর নেই। আগামীকাল রাতে যদি আপনারা আমার সঙ্গে ডিনারে যোগদান করেন, তখন না হয় আজকের এই অর্ধসমাপ্ত আলোচনা নিয়ে আবার নতুন করে শুরু করা যেতে পারে। তাদের সেই আলোচনার বিষয়বস্তু মোটামুটি শোনার পর গ্রেভস তখন তার মনিবের নির্দেশ মতো বাইরে বেরিয়ে যায়
টুকিটাকে জিনিস কিনে আনার জন্য। কথা মতো আজ সন্ধ্যায় ঠিক 8টার সময় সেই দুজন ইটালিয়ান ভদ্রলোক 11 নম্বর ফ্ল্যাটে আবার এসেছিল। নৈশভোজের সময় তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যেন একটু অস্বাভাবিক। রাজনৈতিক আবহাওয়া এবং নাট্যজগৎকে ঘিরে তাদের সেই আলোচনার অধিকাংশ সময় অতিবাহিত হয়ে যায়। ডাইনিং টেবিলের ওপর খাবার পরিবেশন করার পর কফি নিয়ে আসতেই কাউন্ট ফোস্কাটিনি গ্রেভসকে বলেন বাকি সন্ধ্যের সময় তার আর থাকার প্রয়োজন নেই, বাইরে কোথাও ঘুরে আসতে পারে সে। তার অতিথিরা কখনো ফ্ল্যাটে এলে এইভাবেই কি তিনি তোমাকে বাইরে চলে যেতে বলতেন? না স্যার, এমনটি তো আগে কখনো দেখিনি, আজই এই প্রথম। আর এর থেকেই আমি ধরে নিই যে সেই ভদ্রলোকের সঙ্গে তিনি নিশ্চয়ই এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান যা আমার সামনে করা যায় না। এই হলো গ্রেভসের কাহিনী। 8:30টার সময় সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে সে তখন তার সঙ্গে এডগার রোডে মেট্রোপলিটন মিউজিক হলে চলে যায়। সেই 6 জন ভদ্রলোককে 11 নম্বর ফ্ল্যাট থেকে চলে যেতে কেউ দেখেনি, কিন্তু খুন করার সময় ছিল নির্ধারিত 8:47। ফোস্কাটিনির হাত লেগে টেবিল ঘড়িটা মেঝের ওপর ছিটকে পড়ে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেই ঘড়ির কলকবজা একেবারে বন্ধ হয়ে যায়। মিস রাইডারের টেলিফোনের কথা বলার সময়ের সঙ্গে কাউন্টের মৃত্যুর সময়টা খুবই মিলে গেছে। আগে মৃতদেহ পরীক্ষা করে দেখে নিয়েছিল পুলিশ সার্জন, এখন সেটা একটা কাউচের ওপর শায়িত। সেই প্রথম আমি তার মুখটা দেখলাম। গায়ের রং কালো এবং কাউন্টের সারি সারি ধপধপে সাদা দাঁত ছাপিয়ে তার লাল ঠোঁট দুটো উত্তেজিত। সব মিলিয়ে তার মুখের ভাবভঙ্গি মোটেই সুখকর নয় বলে আমার যেন কেমন মনে হলো। ইন্সপেক্টর তার হাতের নোটবুকটা শক্ত হাতের মুঠোর মধ্যে আবদ্ধ করে বললেন, ভালো, কেসটা যথেষ্ট স্পষ্ট বলেই মনে হচ্ছে। কেবল একটাই অসুবিধা, এই সেনার অ্যাসানিওকে আমরা কি করে খুঁজে বার করব? আমার ধারণা মৃত ব্যক্তিটির পকেটে তার ঠিকানা রাখা নেই তো। পোয়ারো আগেই বলেছিল মৃত ফোস্কাটিনি নিয়ম মাফিক সব কাজকর্ম করতেন। তার অনুমান মিথ্যে নয়। তার পকেট থেকে পাওয়া গেল একটা ছোট চিরকুট, সুন্দর ছোট ছোট অক্ষরে লেখা সেনার পাওলো অ্যাসানিও, গ্রস ভেনার হোটেল। ইন্সপেক্টর নিজেই এগিয়ে গিয়ে টেলিফোন করলেন, একটু পরে ফিরে দাঁড়ালেন এবং দাঁত বার করে হাসলেন। বললেন, ঠিক সময় ফোন করেছি। আমাদের সেই সেনার অ্যাসানিও কন্টিনেন্টের দিকে পাড়ি দিয়েছে ট্রেন ধরার জন্য। ভালো কথা জেন্টলম্যান, এখানে আমাদের যা করবার দরকার ছিল সবই সমাপ্ত। ব্যাপারটা খুবই বিশ্রী, তবে এ কাজে অগ্রসর হওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে এখনো। এটা যে এক ধরনের ইটালিয়ান ব্যক্তিগত প্রতিহিংসা নেওয়ার কেস, সেই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারপরে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। নিমেষে বাইরে ছুটে যাওয়া একান্ত প্রয়োজন ছিল ইন্সপেক্টর জ্যাপের। আমাদের সামনে তখন নিচের তলায় নামার পথটা খোলা পড়ে থাকতে দেখলাম। ডক্টর হকার তখন দারুণ উত্তেজিত। এটা যেন একটা সাংঘাতিক রহস্য উপন্যাসের সূচনা, যেটা পড়া না থাকলে বিশ্বাস করাটাই কঠিন। কিন্তু এটা এটা পুরোটাই ঘটছে এখন বাস্তবে, চোখের সামনে। কোনো কথা বলল না পোয়ারো। তাকে অত্যন্ত চিন্তিত বলে মনে হলো। সারাটা সন্ধ্যা খুব কম সময়েই সে তার মুখ খুলে থাকবে। গোয়েন্দা মশাই, আপনি কি বলেন? এক্ষেত্রে আপনার গ্রেসেলগুলো কি কাজ করছে না? ডক্টর, আপনি কিছু চিন্তা করছেন না? কী বা হতে পারে? ঠিক আছে,
উদাহরণস্বরূপ বলি, ডাইনিং রুমে একটা জানলা ছিল, দেখেছেন? জানালা? কিন্তু সেটা তো অটুট অবস্থায় ছিল, সেখান দিয়ে কেউ বেরোতে কিংবা ঢুকতে পারে না। আমি সেটা বিশেষভাবেই লক্ষ্য করেছিলাম। আর কেনই বা আপনি সেটা বিশেষভাবে লক্ষ্য করলেন? ডাক্তার হতভম্ব, বিস্মিত। তারপর পোয়ারো ব্যাখ্যা করে, আমি পর্দার কথা বলছি। ডিনারের সময় জানলার পর্দা টানা হয়নি। এটাকে একটু খাপছাড়া দেখায় নাকি? তারপর সেই কফি, সেটা যেন একটু বেশি ব্ল্যাক কফি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাতে কি হয়েছে? বললাম তো, সেটা যেন একটু বেশি ব্ল্যাক। এর সঙ্গে মিলিয়ে নেওয়া যাক আর একটা প্রসঙ্গ। খবর নিয়ে জেনেছি ডিনারে অতি সামান্য ভাতই খেয়েছিল তারা। অতএব এর থেকে আমরা কি জানতে পারি? চাঁদের আলো? আপনি আমার পা ধরে টানছেন। আমি কখনোই কারোর পা ধরে টানি না। ওই তো হেস্টিংস এখানে রয়েছে, ওকেই জিজ্ঞেস করুন। এক্ষেত্রে আমি খুব সিরিয়াস, ভীষণ সিরিয়াস। আমি বুঝতে পারছি না এর মধ্যে তুমি কি বা দেখতে পেলে? এখন পাওয়া না পাওয়া দুই সমান। তুমি সেই পুরুষ কর্মচারীকে সন্দেহ করছো, তাই না? তুমি হয়তো ভাবছো বোধহয় সেই ওই দলের সঙ্গে যুক্ত রয়েছে। কফিতে কোকেন জাতীয় কিছু মাদকদ্রব্য সেই হয়তো মিশিয়ে থাকবে। আমার ধারণা পুলিশ নিশ্চয়ই তার অ্যালিবাই পরীক্ষা করে দেখবে। কি বলো? নিঃসন্দেহে তা তো করবেই বন্ধু, কিন্তু আমি বলছিলাম সেনার অ্যাসোনিওর অ্যালিবাইয়ের কথা। এই মুহূর্তে সেটা আমাকে দারুণভাবে আগ্রহী করে তুলেছে। তুমি কি ভাবছো, তার অ্যালিবাই আছে? সেটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। এই ব্যাপারে খুব শিগগিরই যে আলোকপাত হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আমাদের সাফল্য এনে দিল ডেইলি নিউজ মঙ্গার। কাউন্ট ফোস্কাটেনিকে হত্যা করার অপরাধে সেনার অ্যাসেনিওকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য গ্রেপ্তার হওয়ার সময় কাউন্টকে চেনে না সে, এই বলে সরাসরি অস্বীকার করে। শুধু তাই নয়, সঙ্গে এও বলেছে যে মার্ডারের দিন সন্ধ্যায় কিংবা তার আগের দিন সকালে রিজেন্টস কোর্টের ধারের কাছে সে যায়নি। তার সঙ্গী সেই যুবকটিও একেবারেই উধাও। কাউন্ট খুন হওয়ার দুদিন আগে কন্টিনেন্ট থেকে এসে রসভেনার হোটেলে উঠেছিল সেনার। দ্বিতীয় অপরাধীর হদিশ করার সব চেষ্টা ব্যর্থ হয়। যাই হোক, অ্যাসেনিওকে বিচারার্থ জেলে পাঠানো হয়নি। ইটালিয়ান রাষ্ট্রদূত নিজে এগিয়ে আসেন তাকে উদ্ধার করার জন্য। পুলিশ কোর্টে তিনি তার সাক্ষ্যে বলেন, দুর্ঘটনার দিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত তার সঙ্গে ছিল অ্যাসেনিও। বন্দিকে মুক্তি দেওয়া হয়। স্বভাবতই অনেকেই ধরে নিল এ একটা রাজনৈতিক অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেটা চাপা দেওয়া হয়। এই সব বিষয়ে খুব আগ্রহ প্রকাশ করল পোয়ারো। তা সত্ত্বেও আমি একটু অবাক হয়ে গেলাম। হঠাৎ একদিন সকালে সে আমাকে খবর দিল সেদিন বেলা 11টা নাগাদ একজন অতিথি আসার কথা, আর সেই অতিথি অ্যাসেনিও ছাড়া আর কেউ নয়। সে কি তোমার সঙ্গে পরামর্শ করতে চাইছে? না হেস্টিংস, একটু বুদ্ধি খাটাবার চেষ্টা করো। আমি তার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলাম। কি ব্যাপারে? রিজেন্টস কোর্টের খুনের ব্যাপারে। সে যে খুন করেছিল সেটাই কি তুমি প্রমাণ করতে যাচ্ছ? যে কোনো খুনের ব্যাপারে একজন লোকের দুবার বিচার হয় না হেস্টিংস। একটা কমন সেন্স বলে ব্যাপার আছে, সেটাকে কাজে লাগাও। ওই যে আমাদের বন্ধু এসে গেছেন। মিনিট কয়েক পরেই সেনার অ্যাসেনিও এলো। ছোটোখাটো রোগাটে চেহারার লোক। তার চোরা চাহনি দেখে মনে হলো খুব চাপা স্বভাবের মানুষ। ঠায় দাঁড়িয়ে রইল সে, বারবার করে আমাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। মুসিয়ে পোয়ারো,
আমার ক্ষুদে বন্ধু শান্তভাবে আঙুল দিয়ে নিজেকে ইঙ্গিত করল। বসুন সেনার। আমার নোটটা তাহলে আপনি যথাসময়েই পেয়েছিলেন। দেখুন, এই রহস্যময় হত্যাকাণ্ডের একেবারে শুরু থেকে সব তথ্য জানার জন্য আমি বদ্ধপরিকর। সব না হলেও কিছু তথ্য দিয়ে আপনি আমাকে সাহায্য করতেই পারেন। আসুন এবার শুরু করা যাক। আপনার এক বন্ধুকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার 9 তারিখ সকালে মৃত কাউন্ট ফোসকাটিনির সঙ্গে দেখা করেছিলেন। সেরকম কিছুই আমি করিনি। এ প্রসঙ্গে আদালতে শপথ নিয়ে যেটা বলেছি। আমন তাকে বাধা দিয়ে পোয়ারো একটু রুক্ষভাবেই বলে উঠল, আমার ধারণা হলো আদালতে আপনি মিথ্যে কথা বলেছিলেন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? বাহ, আপনার কাছ থেকে ভয়ের আমার কিছুই নেই। আমি ছাড়া পেয়ে গেছি, আমি এখন মুক্ত। ঠিক তাই, আর আমিও মূর্খ নই। হুমকির উদ্দেশ্য নিয়ে আমি এ কথা বলিনি, তবে পাবলিসিটির জন্য, পাবলিসিটিই বটে। আমি বুঝতে পারছি এই কথাটা আপনার মোটেই পছন্দ নয়, আর আমার ধারণা আপনি পছন্দ করবেনও কেন। আমার ছোট ছোট ধারণাগুলো আমার কাছেই মূল্যবান। যাক, আসুন সেনার, এখন আপনার পুরোপুরি মুক্তি পাওয়ার কেবল একটাই সুযোগ আছে, আমার সঙ্গে খোলাখুলি আলোচনা করা। কার হঠকারিতায় আপনি ইংল্যান্ডে এসেছেন সেটা আমি জানতে চাই না। আপনি যে কাউন্ট ফোসকাটিনির সঙ্গে একটা বিশেষ ব্যাপারে দেখা করতে এসেছিলেন, ব্যাস এইটুকুই আমি জানি। তিনি মোটেই কাউন্ট ছিলেন না। সে কথা আমিও জানি। তার নাম আলমানাক দি কোথায় নেই। তবু কিছু মনে করবে না, ব্ল্যাকমেল করার পেশায় কাউন্ট পদবিটা খুব কাজে লেগে থাকে। এখন আমার মনে হচ্ছে আপনাকে সব খুলে বলাই ভালো। আপনি বোধহয় একটা মূল্যবান তথ্য জানতে চান। নিশ্চয়ই। এইসব বিশেষ বিশেষ কেসের ব্যাপারে আমি আমার মস্তিষ্কের ছোট ধূসর স্নায়ুকোষগুলো কাজে লাগিয়ে থাকি। এবার তাহলে আসুন সেনারেশনীয়, খোলাখুলি আলোচনা করা যাক। আপনি তাহলে বলছেন মঙ্গলবার সকালে সেই মৃত ব্যক্তিটির সঙ্গে আপনি দেখা করতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু পরদিন সন্ধ্যায় আমি কখনোই তার কাছে যাইনি, আর প্রয়োজনও ছিল না। আমি আপনাকে সব বলবো। ইতালিতে এক বিরাট পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির ব্যাপারে কিছু তথ্য স্কাউন্ডেলটার হেফাজতে ছিল। সেই সব কাগজপত্র ফেরত দেওয়ার বিনিময়ে সে কিছু অর্থ দাবি করে। ব্যাপারটা সমাধান করার জন্য আমি ইংল্যান্ডে এসেছিলাম। কথা মতো সেদিন সকালে তার সঙ্গে দেখাও করি। এখানকার দূতাবাসের একজন তরুণ সেক্রেটারি আমার সঙ্গে ছিল। আমার ধারণার থেকেও বেশি চালাক এই কাউন্ট। তবু আমি তাকে যে টাকাটা দিই সেটা একটা বিরাট অঙ্কের। মাফ করবেন, টাকাটা কিভাবে দেওয়া হয়েছিল? অপেক্ষাকৃত ছোট ছোট ইটালিয়ান কারেন্সিতে। তখন আমি টাকাটা দিয়েই দিই তাকে। সেই সব দোষারোপ করা কাগজপত্র আমার হাতে তুলে দেয় সে। তারপর থেকে আমি তাকে আর কখনোই দেখিনি। গ্রেপ্তারের সময় আপনি পুলিশকে এসব কথা বলেননি কেন? আসলে এমন একটা জটিল পরিস্থিতি যে সেই লোকটার সঙ্গে আমার সাক্ষাতের কথা অস্বীকার করতে আমি বাধ্য হয়েছিলাম। আচ্ছা, বেশ। এখন তাহলে বলুন, পরদিন সন্ধ্যার সেই ঘটনার ব্যাপারে আপনার কি অভিমত? আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর আমি এও জেনে দেখেছি যে সেই ফ্ল্যাটে আমার দেওয়া টাকার কোনো হদিশও পাওয়া যায়নি। অদ্ভুত। আমাদের সবারই কিছু না কিছু গ্রে সেলস আছে, তবে আমাদের মধ্যে খুব কম লোকই জানে কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়। সুপ্রভাত সেনারেশনীয়, আমি আপনার কাহিনী বিশ্বাস করি। যা যা বললেন তা আমার ধারণার অতিরিক্ত, তবে এই ব্যাপারে আমাকে এখন নিশ্চিত হতে হবে। অতিথিকে বিদায় দিয়ে পোয়ারো ফিরে এসে তার আরাম কেদারায় বসে আমার দিকে তাকিয়ে হাসল। মসিয়ে ক্যাপ্টেন হেস্টিংস, এবার এই কেসের ব্যাপারে তোমার মতামত শোনা যাক। আমার ধারণা অ্যাসানিও ঠিকই বলছে। কেউ হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও, দেখছি তুমি কখনো ঈশ্বর প্রদত্ত তোমার স্নায়ুকোষগুলোর সদ্ব্যবহার করবে না। সেদিন রাতে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর আমি তোমাকে কি বলেছিলাম স্মরণ করে দেখো। জানলায় পর্দা না টানার ব্যাপারটা আমি
উল্লেখ করেছিলাম, মনে আছে তো তোমার? হ্যাঁ। এটা জুন মাস, 8টা পর্যন্ত বাইরে দিনের আলো থাকে, আধ ঘন্টা পরেই আলো পড়ে যায়। বাইরে যদি আলো না থাকে, জানলা পর্দামুক্ত রাখার সার্থকতাই বা কোথায়? আমি আমার মনের সঙ্গে তর্ক করেছি, একদিন না একদিন তোমার বুদ্ধির বিকাশ ঠিকই ঘটবে। যাই হোক, এখন সেদিন সন্ধ্যার ঘটনায় ফিরে আসা যাক। মনে আছে তো তোমার? সেদিন আমি তোমাকে বলেছিলাম কফির রংটা অত্যন্ত কালো ছিল। ওদিকে কাউন্ট ফোসকাটিনির দাঁতগুলো আশ্চর্য রকমের ঝকঝকে সাদা ছিল। ও, কফি পান করলে দাঁতের ওপর দাগ পড়ে যেতে বাধ্য। ও আচ্ছা। এর থেকে আমাদের বিশ্বাস করার অবশ্যই কারণ আছে, সেদিন সন্ধ্যায় কাউন্ট ফোসকাটিনি আদেও কফি পান করেননি। তবু তা সত্ত্বেও 3টি পেয়ালাতেই কিছু কফি অবশিষ্ট পড়ে থাকতে দেখা যায়। আচ্ছা, তাহলে কাউন্ট ফোসকাটিনি যিনি কফি পান করেননি, কেনই বা অন্য কেউ সেটা পান করার ভান করে থাকবে? তার কথা শুনে আমি তো হতভম্ব। বুঝতে না পারলেও যন্ত্রচালিতের মতো মাথা নাড়লাম। এসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সেদিন রাত্রে 11 নম্বর ফ্ল্যাটে অ্যাসেনিও আর তার বন্ধু কিংবা তাদের ভূমিকায় দুজন যে লোক এসেছিল, তার কি প্রমাণ আছে? তাদের ফ্ল্যাটে প্রবেশ করতে কেউ দেখেনি, কেউ তাদের বেরিয়ে যেতেও দেখেনি। আমাদের কাছে প্রমাণ আছে শুধু একজন লোক এবং ওই বাড়িতে কয়েকটি জড় পদার্থ। কি বোঝাতে চাইছো তুমি? জড় পদার্থ, ছুরি, কাঁটা চামচ, প্লেট আর কতগুলো ডিশ। ওহ, মতলবটা যে খুব বুদ্ধিদীপ্ত তাতে কোনো সন্দেহ নেই। এ কথা স্বীকার করতেই হবে যে খুনির কার্যকলাপে একটা বিশেষ পদ্ধতির ছাপ আছে, আর সেই খুনিটা হলো কাউন্ট ফোসকাটিনির ভৃত্য গ্রেভস। গ্রেভসই হচ্ছে খুনি এবং চোর। আগের দিন সকালে সে কাউন্ট আর তার অতিথিদের আলোচনার অংশবিশেষ আড়ি পেতে শুনেছিল। তবে যেটুকুই সে শুনে থাকুক না কেন, সে তখন ভালোভাবেই বুঝে যায় যে নিজেকে প্রমাণ করতে অ্যাসেনিওকে যথেষ্ট বেগ পেতে হবে। পরদিন সন্ধ্যায়, তখন প্রায় 8টা হবে, সে তার মনিবকে গিয়ে বলে টেলিফোনে কে যেন তাকে ডাকছেন। ফোসকাটিনি তখন ফায়ার প্লেসের সামনে বড় টেবিল সংলগ্ন একটা চেয়ারের ওপর বসে রিসিভারের দিকে হাত বাড়ায়, আর ঠিক তখনই পিছন থেকে একটা মার্বেল পাথরের মূর্তি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। তারপর চটপট সার্ভিস টেলিফোনে 3টে ডিনারের অর্ডার দিয়ে দেয়। ডিনার এলে টেবিলের ওপর সাজিয়ে দেয় সে সেগুলো। প্লেট, ছুরি, কাঁটা চামচগুলো নোংরা করে ফেলে, কিন্তু প্লেটের খাবারগুলো থেকে রেহাই তাকে পেতেই হবে। বেটা মাথায় শুধু যথেষ্ট বুদ্ধি ধরে না, পেটে খিদেও তার প্রচুর। তবে সব স্যুপ আর বিপ ছাঁটানোর পর তার পেটে খুব একটা জায়গা থাকে না, তাই সামান্য একটু ভাত খেয়ে বাকি ভাতটা ফেলে রাখে। এমনকি সেদিন রাত্রে যে দুজন অতিথি এসেছিল সেটা প্রমাণ করতে একটা সিগার ও 2টো সিগারেট খায় সে। চমৎকারভাবে একাই 3 জনের ভূমিকায় অভিনয় করে যায়। তারপর ঠিক 8:47 ইচ্ছাকৃতভাবে টেবিল ক্লকটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং তৎক্ষণাৎ সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু ভেবে দেখো, সত্যি যদি সেখানে কোনো মিটিং বা পার্টি অনুষ্ঠিত হয়ে থাকতো, তাহলে বাইরের আলো পড়ে আসার সঙ্গে সঙ্গেই জানালার পর্দাটা টেনে দেওয়া হতো। এখানেই গ্রেভস ভুলটা করে। এত কিছু করার পর জানালার পর্দাটা টানতেই ভুলে যায় সে। তারপর দ্রুত সে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় লিফটসম্যানকে বলে যায় তার মনিবের ঘরে 2জন অতিথি এসেছে। 8:47 ঠিক পরে
কাছের একটা টেলিফোন বুথ থেকে কাউন্টের গলার স্বর নকল করে ডাক্তারকে সে ফোন করে। আর এই নাটকটা এমনই সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় যে কেউ কখনো অনুসন্ধান করেই দেখেনি যে সেই সময় 11 নম্বর ফ্ল্যাট থেকেই ফোনটা করা হয়েছিল কিনা। আমার ধারণা কেবল এরকুল পোয়ারো ছাড়া। না, এমনকি পোয়ারও নয়। এখন অনুসন্ধান চালাবো। আমার এই সিদ্ধান্তের প্রমাণ দিতে হবে তোমাকে, কিন্তু তুমি দেখবে আমার অনুমানই যথার্থ। তারপর জ্যাপকে, যাকে আমি ইতিমধ্যে একটা আভাস দিয়ে রেখেছি, তিনি তখন এই সম্মানিত গ্রেভসকে ধরতে সক্ষম হবেন। আমার আশঙ্কা, না জানি এর মধ্যে কত টাকাই না সে খরচ করে বসে আছে। আমার বন্ধু পোয়ারোই ঠিক। সে প্রত্যেকবার নিজেই নিজেকে ছাপিয়ে যায় এবং সকলকে বিস্মিত করে দেয়। শুনছিলেন আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ ইটালিয়ান নোবেলম্যান। গল্পে সূত্রধার এবং হেস্টিংসের ভূমিকায় কৌশিক জানা, পোয়ারোর চরিত্রে শুভদীপ বনু, ডক্টর হকার এবং ইন্সপেক্টর জ্যাপের ভূমিকায় সৌম্যদীপ বনু, গ্রেভস এবং কাউন্ট ফোস্কাটিনির চরিত্রে জিৎ ঘোষ, সেনার অ্যাসানিওর ভূমিকায় চন্দ্রকান্ত নস্কর, ফ্ল্যাটের ম্যানেজার এবং লিফটম্যানের চরিত্রে দেবরাজ চক্রবর্তী, মিস রাইডারের ভূমিকায় পূজা রায়চৌধুরী। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।